আসসালামু আলাইকুম। বিএনপির রাজনীতিতে দুর্বলতাটা কোথায়? দুর্বলতাটা হচ্ছে বিএনপির নার্ভের শক্তির অভাব। ভিতর থেকে যে কোনো কিছু, একজন মানুষের নার্ভের একটি শক্তি থাকে, যে শক্তিটা মানুষের বুক উঁচু করে রাখে, শির দ্বারা উঁচু করে রাখে, চলার পথে অত্যন্ত দুরন্তপনার সাথে চলাফেরা করে। রাষ্ট্রও এ ধরনের নার্ভের শক্তি হলো অত্যন্ত শক্তিশালী দক্ষ রাজনৈতিক নেতাদের উপস্থিতি এবং তাদের কর্মযজ্ঞটা পুরা জাতিকে একত্রিত করে একটি একক শক্তিতে রূপান্তরিত করে রাষ্ট্রে সেই শক্তি আবার পুনর্নিহিত করা। বিএনপির এই জায়গাটা সবসময় দুর্বল থাকে। কেন্দ্রীয় কমান্ড, ম্যাডাম খালেদা জিয়ার সময়ও কেন্দ্রীয় সংগঠন, কেন্দ্রীয় কমান্ড অত্যন্ত নাজুক অবস্থায় থাকতো। সাংগঠনিকভাবে পুরামপুরা আছে, সাংগঠনিক নামীয় তালিকা লিস্ট সব ঠিক আছে, কিন্তু তার ভিতরে চূড়াগুপ্তা হয়ে যে মানুষগুলোর নাম থাকে এরা অধিকাংশই টোটাল সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অধিকাংশ নেতাই এই ধরনের চরিত্রের মানুষ, যাদের কেরিয়ারই শুরু হয়েছিল অস্ত্র দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে নিয়ে ক্যাডার ভিত্তিক নেতা। তো তারা যখন আস্তে আস্তে দিনে দিনে বয়স্ক হয় এবং মুরব্বী হয়ে রাষ্ট্রের চূড়ান্ত জায়গাগুলোতে যায়, তাদের আন্ডার কমান্ডে ওই ধরনেরই মানুষের ছত্রছায়ায় বা তাদের ছায়ায় আবির্ভূত হতে থাকে। এই যে অরাজনৈতিক, দূরদর্শিতা, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানহীন, শিক্ষিত মূর্খ এবং স্বার্থন্বেষী ব্যক্তিদের সমন্বয় ঘটে, তাদের পিছনে তাদেরকে শক্তিশালী করবার জন্য এরা কোনো জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিমান মানুষকে তাদের পাশে আনতে চায় না। কারণ তারা এসে বসলেই এদের চেয়ার ছেড়ে দিতে হবে, কারণ এদের ভিতরে রাজনৈতিক দূরদর্শিতার বড় অভাব। তারা তখন পাশে বসাবার জন্য ওই অস্ত্রধারী ক্যাডার, স্নায়ু শক্তিধর, গোষ্ঠীগত দলের একজনকে নিয়ে এসে পাশে বসিয়ে রেখে অন্য মানুষকে থ্রেট করে। ভালো মানুষ, বুদ্ধিমান, সুশীল সমাজের লোকজন যেন তাদের ভিতরে না ঢুকতে পারে একটি অদৃশ্য দেয়াল বিএনপির গাঁথনিতে গেঁথে রেখেছে, যার জন্যই যে মানুষগুলোর সমাগম এই দলটি ঘিরে আবর্তন হয়েছে, সেই জায়গাটি প্রশ্নবিদ্ধর ভিতরে থেকে যায়, যার জন্য তারা নিজেরা দোষী বিধায় তাদের দলকেও কলঙ্ক মুক্ত করতে পারে না। সবচেয়ে বড় একটু সমস্যার কথা আমি বলবো, একটি হলো দলীয় অভ্যন্তরীণ কোন্দল। বিএনপি ক্ষমতায় আসার পরেই যে এই গ্রুপিংটা অত্যন্ত শক্তিশালী দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে। এই গ্রুপটি বিগত দিনে সরকারের সাথেও থেকে সালিশ বিচার করে সেই আমলিগদের লোকের থেকেও তারা বেশ বহাল তবিয়তে ছিলেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরেও তারা সেই আমলিগের সাহচর্য ছেড়ে বিএনপিতে এমনভাবে দাপটের সাথে ঢুকে পড়েছে যে প্রকৃতপক্ষেই 17 বছর যারা নির্যাতনের শিকার, মূল শক্তি যারা, তাদের কাছে এরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। যার জন্য আমলিগের কেন ভরাডুবি হয়েছিল, আমলিগ বেশি এমনভাবে অরাজনৈতিক এমপি ব্যক্তিদেরকে তাদের সাহচর্য টেনে এনেছিলেন যে মূল যে তৃণমূলের যে শক্তির থেকে আমলিগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিএনপিও ঠিক একই ধারায় ক্ষমতায় আসার পরে বিগত দিনের কথা ভুলে যাদের দিয়ে সমারোহ, সমাবেশ, সমাগম ঘটাতে চাচ্ছে, অনেকটাই সমাজের দৃষ্টিতে সেই সব মানুষগুলো কলঙ্কিত মানুষ, সন্ত্রাসী মানুষ, চাঁদাবাজি মানুষ। যখন তারা আবার নেতৃত্ব দিতে আসে, ভয়ে, লজ্জায়, সামাজিকভাবে হেয় হওয়ার বিভিন্ন চাপে তারা সেই নেতৃত্বকে হাঁ হাঁ বলতে থাকে, কিন্তু প্রয়োজনের মুহূর্তে যখন দলের প্রয়োজন হয় তখন তারা ঠিকই মানসিকভাবে একটি দূরত্ব তৈরি করে নেয়, যেটার অভাব আমলিগ শেষে এসে দেখে গেছে। ঢাকাতে যেখান থেকে আন্দোলন হলো বা জেলাগুলোতে হলো, তৃণমূলের আমলিগ কিন্তু সেখানে যায়নি, তাদেরকে ফেস করেনি, মুখোমুখি হয়নি তারা, কারণ তারা অবহেলার কারণ ছিল, নির্যাতনে ছিল, তারা অত্যন্ত ঘৃণার বস্তুতে পড়েছিল, তারা একবার নিগৃহীত হয়ে। বিএনপিতে সেটাই বিগত দিনে হয়েছে, এবার আসার পরও তর্কের জন্য বিতর্কের জন্য অনেক কিছুই বলা যায়।
আমরা যখন ডিস্ট্রিক্ট লেভেলের যে নির্বাচনগুলো দেখলাম, ওয়ার্ড বা পৌরসভায়, সেই দাম্ভিকপূর্ণ সেই বড় বড় নেতারা নির্বাচনে দাঁড়িয়ে তাদের জামানতও পায়নি, কিন্তু যখনই পকেট কমিটি হয় তারা তখন একেবারে জেলার শীর্ষস্থানীয় তাদের নাম চলে যায়, কারণ তারাই বড় বড় আপনার ওই টেন্ডার বাজি লাইসেন্সগুলো, তাদের পয়সা আছে তাদের, কিন্তু তারা সমাজের চোখে কীট, ঘৃণিত। জনগণ তাদের প্রেসারে অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকে, কারণ ওই জনগণের কাছ থেকে তারা পিস্তল দেখিয়ে চাঁদা নেয়, পিস্তল দেখিয়ে তাদের যে কোনো কাজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। জনগণ তো তাদেরকে মেনে নেয় না, কিন্তু ওরা নির্বাচনে দাঁড়ালে হেরে যায়, পকেট লিস্ট হলে তারা কমিটিতে ঢুকে যায় তাদের মূল শিকল ধরে। এই একটা প্রবলেম। দ্বিতীয়টা হচ্ছে ওই যে আমি যেটা সূত্র ধরে বললাম, যে অধিকাংশ লিডারই চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে বা আধিপত্য বিস্তার করে যে কোনো ধরনের প্রজেক্টের কাজ, কাম উন্নয়নমূলক কাজ থেকে বড় ধরনের চাঁদা সংগ্রহ করে। এই চাঁদা সংগ্রহ করবার জন্য তারা সন্ত্রাসকে লালন করে। এই সন্ত্রাসকে বিএনপি কখনোই দমন করে রাখতে পারে না, কন্ট্রোলে রাখতে পারে না। তাদেরকে বিএনপির নেতারাই প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে, যেমন কুমিল্লার একজন বিএনপি একেবারে ফাঁস করে দিয়েছেন যে আমি মাদকের বিরুদ্ধে কাদের সামনে কাদের নিয়ে কথা বলবো, যারা আমার আশেপাশে বসা আছে, কেউ খেয়ে এসে বসেছে, আবার এখান থেকে যে কেউ খাবে। একেবারে চিরন্তন, একেবারে চরম একটি সত্য কথা তিনি বলে দিয়েছেন যে মাদক তো এদের পকেটে আছে এখনো, এরা কেউ খেয়ে এসছে, কেউ যেয়ে খাবে, এবং মাদকের ব্যবসা যারা করে এদের নিয়ন্ত্রণেই তারা, এই সেক্টরকে তারা ব্যবহার করে এখানে তাদের একটি আয়ের পথ তৈরি করবার জন্যই তারা নেতা হয়েছে, বিএনপির নেতা। এর চেয়ে চরম সত্য রাষ্ট্রকে আর কিভাবে জানান দেবে, আর কিভাবে বলবে? একজন এসপি সাহেব বললেন যে যাদের কাছে আমরা সাহায্য চাই মাদক নিয়ন্ত্রণ করবার জন্য, বলি যে আমাদেরকে সাহায্য করেন, মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করি বা মাদক যারা ব্যবহার করছে তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য। পরবর্তীতে আমার গোয়েন্দা বিভাগ এসে বলেন যে তিনিই সেই মাদকের গডফাদার, তিনিই মাদককে নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের কাদেরকে নিয়ে ব্যবসা করাবেন, কারা খাবেন, রিক্রুটমেন্ট তৈরি করে দেওয়া, অর্থাৎ দলের কর্মীরাই মাদক খাবে, দলের আর এক কর্মীকে দিয়েই মাদক বিক্রি করাবে। পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? আদতে কি সম্ভব? দেশের জনগণ পুলিশের কথা বেশি শুনবে নাকি নেতার কথা বেশি শুনবে? যে নেতার ফোনে পুলিশের এসপি বদলি হয়ে যায়, যে নেতার ফোনে ডিসি বদলি হয়ে যায়, নেতার কতটা প্রভাব দল দেখাচ্ছে, তাহলে জনগণ তো নেতার কথাই শুনবে। নেতা বলবে তোমরা ইয়াবা খাও, গাঁজা খাও, ফেন্সিডিল খাও, অমুকের কাছে যাও পাবা, অমুক আমার ছোট ভাই তোমাদের জন্য বসে আছে, যাও। তো নেতার সেই কথাই তার কর্মীরাই তো খাবে, শুনবে। এই যে মাদকের উত্থান, ব্যবসা, এটা যদি দলের ভিতরকারই নেতারা নিয়ন্ত্রণ করে, তাহলে কিভাবে একটি রাষ্ট্রের সরকার সেটাকে নিয়ন্ত্রণ রাখবে? সরকার তো সেই নেতাদের দিয়েই নিজে সরকার গঠিত করেছে, সরকার হয়ে বসে আছেন ওখানে, কিভাবে সম্ভব? সমস্ত সেক্টরগুলো, আপনারা শিক্ষার কথা বলেন, শিক্ষা, স্কুলে স্কুলে কোচিং সেন্টার কারা করে? আমলিগের সময়ও সেই শিক্ষক যে কোনো সংগঠনের সাথে জড়িত। একজন সরকারি কর্মচারী, তাদের কর্মচারী ইউনিয়ন আছে, সংগঠন আছে, সেখানে জড়িত। রাষ্ট্রের থেকে কেন বের হয় না? সরকারি চাকরি করে যারা সংগঠন করে, এদের থেকে কেন বের হয় না রাষ্ট্র? তারা তাদের মানবিক অধিকারের কথা বলে। মানবিক অধিকার তো সরকারের চাকরির সময়ক্ষণ নয়, আপনার চাকরির জীবনের আগে, চাকরির জীবনের শেষে। সরকারি একজন চাকরিজীবী যত বড় দুর্নীতি হোক, তার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না, কেন তাকে অ্যারেস্ট করা যাবে না? যে ঘুষ দুর্নীতির যে আখড়া, রেজিস্ট্রি অফিসগুলো বলেন, যে কোনো পাসপোর্ট অফিস বলেন, স্বাস্থ্য খাতে বলেন, যেখানেই বলেন, এটা তো সব সরকারি চাকরিজীবী। তো ঘুষ তো এইসব জায়গায় বেশি প্রবণতা সৃষ্টি করে। যার কাছ থেকে ঘুষ নিচ্ছে, যে প্রয়াসে নিচ্ছে, কাজটা তো সেভাবে হচ্ছে, কিন্তু ঘুষ ছাড়া হবে না। রাষ্ট্র এদেরকে কি মদত দিচ্ছে না যে তাদের নামে মামলা করা যাবে না, তাদেরকে অ্যারেস্ট করা যাবে না? কেন যাবে না? কেন সম্ভব নয়? রাষ্ট্র স্বয়ং নিজেই এদেরকে লালন পালন করছে, সে স্বাস্থ্যবতী হওয়ার জন্য, সে
সে শক্তিশালী হওয়ার জন্য ভারতের মমতা কেন হেরে গেছে শুনেছেন? তার পিছনে কি কাজ করেছে? আমলাতান্ত্রিক নির্ভরতা আর এই নাটক গানের নায়ক নায়িকাদের গায়িকাদেরকে রাষ্ট্রের ওই আমাদের দেশের সংসদ সদস্যদের মতো করে ওই বিধানসভায় নিয়ে আসা, নর্তকী মঞ্চের জন্য, সংসদ ভবনের জন্য নয়। শিল্পী, সম্মানের সাথেই বলছি, শিল্পী মঞ্চের জন্য, গান শোনাবার জন্য, মঞ্চের জন্য নয়। খেলাধুলা ক্রিকেট মাঠের প্লেয়ার ক্রিকেট মাঠের জন্য সৌন্দর্য, সংসদ ভবনে নয়। ওরা পুতুল নয়, ওরা খেলার জায়গায় নিজের ইমেজকে সারা পৃথিবী জুড়ে যে একটি জায়গায় নিয়েছে, রাজনীতিতে নিয়ে সেটাকে সংকুচিত করে ফেলা, তাকে সাংবিধানিক কায়দায় এনে একটি পুতুল বানিয়ে কৃতদাস বানিয়ে ফেলা। কিন্তু সে বিশ্বমঞ্চে বিশ্বখ্যাত একজন প্লেয়ার। তাদেরকে রাজনীতির নোংরামিতে ঢুকিয়ে তাদের ব্যক্তিগত পারফরমেন্সকে, কেরিয়ারকে একেবারে একটি ছিপ বোতলের ভিতরে আটকে ফেলা। এই জায়গাগুলোতে একজন খেলোয়াড় কেন সে এতটা উদ্গিরি হয়ে উঠবে যে আমি রাজনীতিতে জড়াবো? অর্থাৎ তাদেরকে নিয়ে নোংরামি রাজনীতি করা হয়। তারা রাজনীতির অপব্যবহার তারা দেখে যে তার কেরিয়ার ভালো ওই একজন রাজনীতিবিদের থেকে, তারপরেও সে রাজনীতির আবর্তের ভিতরে, খোয়ারের ভিতরে তাকে কীভাবে নোংরামের ভিতরে নিয়ে অপমান অপদস্থ করা হয়, তখন ওরা রাজনীতির দিকে ধাবিত হয়। রাজনীতি কলঙ্কমুক্ত যতদিন না হবে, নিষ্কলঙ্ক যতদিন না হবে ততদিন, এবং এখানে যদি ব্যবসার মোহ থেকে যায়, বড় বড় হাজার কোটি টাকার আয়ের সুযোগ থেকে যায়, মানুষ সমস্ত কিছু ফেলে রাজনীতির দিকে এক ধরনের মোহ, একেবারে তৃণমূলের একজন কর্মীও সে ফলো করে যে এমপি সাহেব কীভাবে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এমপির ভাইরা কীভাবে 8-10টা বাড়ি গাড়ির মালিক হয়ে যাচ্ছে, তারা যেখানে যাচ্ছে সেখানে চেয়ার পাচ্ছে, যেখানে হোটেলে যাচ্ছে ফ্রি খাচ্ছে, জুতার দোকানে যাচ্ছে ফ্রি জুতা পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বড় বড় দামি দামি কাপড়ের দোকানে ঢুকছে, বড় বড় দামি দামি কাপড় 5-7 জোড়া ব্যাগে ঢুকিয়ে আরও সাথে কর্মচারী দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। যে এই যে চমক, এই চমক সাধারণ মানুষকে সম্মোহনী শক্তিতে আকর্ষণ করে, যার জন্য সবাই নেতা হওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু নেতা তো সবাই হওয়া সম্ভব না, সবাই পারে না, সবাই চরিত্রের ভিতরে চিটারি বাটপাড়িটা থাকে না। মানবতা, মানবিক দৃষ্টিকোণ, তার বংশীয়ভাবে জেনেটিক্যালিভাবে সে সেরকমের, সে তো নেতা হতে পারবে না। শেষে যে কি হয়, হয়তো জেলের আসামি হয়ে যায়, অথবা তার ভবিষ্যৎ প্রজন্ম দাগি হয়ে যাচ্ছে, খুন খারাপি মাদকের ভিতরে ঢুকে যাচ্ছে। এই সব জায়গাগুলো বিএনপি পরিষ্কার করতে পারে না। আওয়ামী লীগেরও দেশ ছিল যেটা, বিএনপি সেই একই দোষেই দোষী হয়ে যাচ্ছে। ছাত্রদেরকে ছাত্র রাজনীতির ভিতরে না এনে যখনই জাতীয় রাজনীতির ভিতরে টেনে আনা হয়, শিক্ষাঙ্গন তখন নষ্ট হয়ে যায়। ছাত্ররা রাজনীতি করবে তাদের শিক্ষাঙ্গন নিয়ে, কিন্তু জাতীয় রাজনীতির ভিতরে এসে যখন তারা দলকে প্রভাবিত করতে চায় ছাত্রলীগের মতো, তখন তো শিক্ষাঙ্গন শূন্য হয়ে যায়, রাজপথ ভরে যায় ছাত্রের নামে অছাত্ররা। এই যে সন্ত্রাসের পথ খুঁজে পায় তারা অভয়ারণ্য হয়ে ওঠে, রাজপথে মিছিল দেয়, মিডিয়ার সামনে আসতে চায়, এসে তার ফেসকে পরিচিত করাতে চায়, এবং সেই পরিচিতির সুযোগে সে চাঁদাবাজি হয়ে ওঠে, সে সন্ত্রাসী হয়ে ওঠে। ঢাকাতে এই 2 মাসের ভিতরে যেভাবে চাঁদাবাজি এবং সন্ত্রাসের উত্থান ঘটেছে, এবং 110 জনের কথা বলা হচ্ছে, এটা কাদের মদদে? ইউনূস সরকার ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, এখন তারপরে নতুন করে আবার খুন খারাপি বেড়ে গেছে ঢাকাতে, আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, নতুন করে আবার তাদেরকে ধরা হোক, ধরে আইন শৃঙ্খলা বাহিনী কত ধারায় তাদেরকে কোর্টে চালান দিচ্ছে। এটা রাজনীতিবিদদের নজরে আনা উচিত। ওই এসআই সাহেবরা, ইন্সপেক্টর সাহেবরা কি ধারা দিচ্ছে, সে কতজন মার্ডার করলো, চাঁদাবাজি করেছে, কোন ধরনের অপরাধ করেছে, সঠিক সেই ধারাটা দিয়ে যেন আসামিটা কোর্টে দেওয়া হয়। এজন্য আইন মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, বা যাদের আইন শৃঙ্খলা বাহিনীর যেসব মন্ত্রণালয়ের আয়ুক্ত আছে, তাদের নজরদারি বাড়াইতে হবে, বাড়িয়ে তারপরে কোর্টে দিতে হবে। কোর্টে কোন উকিল এইসব সন্ত্রাসীদেরকে জামিনের জন্য ব্যস্ত হয়ে ওঠে, পাগল হয়ে ওঠে, কোন বিচারপতি উকিল যেটা লিখে দিচ্ছে তার উপরে ভিত্তি করেই
জামিন দিয়ে দিচ্ছে সমস্ত জায়গায়। যে জাতি যে রকমের ব্যবহার প্রয়োজন তাদের সাথে সেরকমেরই সেই ব্যবহারটাই প্রাপ্য হয়ে ওঠে। আমার জাতি যদি অত্যন্ত উচ্ছৃঙ্খল, উদ্গ্রীব, উদাসীন, বেহিসাবি জাতি হয়, তার সাথে কোন ধরনের আচরণ প্রয়োজন সেটা করতে হবে। আপনি একটি উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী, মাদকসেবী জাতিকে কন্ট্রোল করতে যাই, ওখানে যদি পীর, মুর্শিদ, আউলিয়া, আপনার ওই কি বলবো এগুলো মানে মানব তত্ত্ব এগুলোকে ব্যবহার করে রাষ্ট্রকে কন্ট্রোলে রাখতে চান, সেখানে তো সেটা হবে না। তাদের ভিতর থেকেই সেই সুই সুতা বের করতে হবে যেটা দিয়ে তাদেরকে সেলাই করে আটকে রাখা যায়। বিএনপির অভ্যন্তরীণ এই জায়গাগুলো যেমন পরিষ্কার করা প্রয়োজন, তেমনি হ্যাঁ, অর্থ তো দলের প্রয়োজনই আছে। অর্থশালীদেরকে নিয়ে এসে সংসদ যেভাবে একবার আড়ম্বরপূর্ণ একটি ধর্নাট্য ক্লাবের মতো তৈরি করে নেওয়া হয়েছে, সেখানে ধনিকদের যে আরামায়েশের জায়গা, বসবার আসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সিংহাসনে বসে তারা রাষ্ট্রকে শাসন করবে, সেই সাথে প্রয়োজন ছিল অর্থের বাইরে এসে অন্তত কিছু মানুষকে, যারা রাষ্ট্রকে বোঝে, রাষ্ট্রযন্ত্রকে বোঝে, প্রকৃত পক্ষেই জনকল্যাণমূলক আইনকে বোঝে, তাদের সমন্বয় ঘটানো। রাজনীতির ব্যক্তিত্ব কিভাবে দেশে গঠিত হয়েছে, এই বেসিক জায়গাগুলো যদি খুঁজে বের করা যায়, যে যারা রাজনীতির অঙ্গনে পদাচারণা করছেন তারা কোন পরিস্থিতির মাধ্যমে এমপি মন্ত্রী হয়েছেন, তাহলে বুঝতে পারবেন যে রাষ্ট্র কোথায়, সংসদ সদস্যরা কোথায়, সংসদ ভবন কোথায়, জনগণ কোথায়, একেবারে ভাগ ভাগ আপনি বুঝতে পারবেন। চরিত্র দিকগুলো, কার কার চরিত্র কোন কোন জায়গায় ঘাটতি, রাষ্ট্রের চরিত্র কি, জনগণের চরিত্র কি, সংসদের ভবনে সংসদদের কোন চরিত্রের মানুষ সেখানে উপনীত হয়েছে, এবং প্রকৃত পক্ষে সংবিধান কি বলে, এইগুলো আলাদা করে নিয়ে ভাববার সময় শীর্ষ, আমি যেটা মনে করি, বিভিন্ন ভার্সিটির উচ্চতর ডিগ্রিধারী শিক্ষিত মানুষগুলোকে এই জায়গার অবস্থানে এনে তাদের চিন্তাধারা, তাদের চেতনা, তারা শিক্ষা জীবনে শুধু ছাত্রকে পড়ালো সেটাই সার্থকতা না। ছাত্রদেরকে পড়ালো এবং ছাত্ররা তো ওই পরিবেশেই ওই রাজনীতিবিদদেরকে অনুসরণ করেই তারা রাজনীতিবিদ হয়ে ওঠে। শিক্ষা কতটুকু প্রতিফলিত হয় শুধু একটি জায়গায়, তাদের সার্টিফিকেট। রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে খুব একটি বেশি প্রতিফলন ঘটায় না যে দেশের রাজনীতিবিদরা একটি মহের ভিতরে পড়ে আছে। তারা যখন বাইরের দিকে তাকায় তখন তারা কি দেখে, ভার্সিটির থেকে রাস্তায় এসে যখন তারা বাইরের জগৎকে দেখে, তারা একটি হাহাকার শূন্য মাঠ দেখে এবং দেখে রাজনীতিবিদদের ভোগ বিলাসিতার পথ, কোন পথে তারা সুগম করে নিয়েছে, ওই পথে চলে যায়, সার্টিফিকেট ভাঁজ করে ব্যাগে রেখে দেয় এবং প্রয়োজনের মুহূর্তে শুধু ওইটুকু ব্যবহার করে যে সেইটুকু শিক্ষিত, কিন্তু তার চরিত্রে, রাষ্ট্রের সামাজিক যে চরিত্র সেটার ভিতরেই বেশি প্রতিফলিত হতে থাকে। অর্থাৎ এই জায়গাগুলো সাইকোলজিক্যালি বেসিক জায়গাগুলোকে শিক্ষিত, শীর্ষ শিক্ষিত মানুষগুলোকে রাজনীতির ভিতরে ঢোকাতে পারুক আর না পারুক, অন্তত তাদের রাষ্ট্রীয়ভাবেই তারা কোনো টিভি সাংবাদিক গিয়ে একজন শিক্ষকের কাছে প্রশ্ন করলো, সে উত্তর দিয়ে দিল, সেটা কে শুনলো না ওটা কোনো বিষয় না। এইগুলো তো রাষ্ট্রীয় কাঠামোতে আসবে না। তাদেরকে নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, পরামর্শ ক্ষেত্রগুলো সব দলের সংসদ সদস্যরা বসে তাদের সাথে কথা বলতে পারে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে। নাইলে একটি অন্ধকারময় জগতের দিকে আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতি জাতিগতভাবে আমরা নিঃশেষ হয়ে যাব, একসময় বিক্রি হয়ে যাব দালালদের মাধ্যমে অন্য কারোর কাছে, রাষ্ট্র স্বকীয়তা হারাবে। এবং এই দায়িত্বটা নেবার জন্য বিএনপিকে আমার মনে হয় একটি উপযুক্ত রাজনৈতিক সংগঠন মনে হয়, যদি জনাব তারেক রহমান এদিকে একটু ভ্রুক্ষেপ করেন এবং কি বলার চেষ্টা করেছি বুঝবার চেষ্টা করেন, জাতি উপকৃত হবে। এবং বিএনপি সাংগঠনিকভাবেও যদি এই জায়গাটি প্রয়োগিক মাঠটি, ক্ষেত্রটি তৈরি করতে পারে, বিএনপিও সার্বিকভাবে একটি শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড়াবে, শক্তিশালী সরকার হিসাবে পরিগণিত হবে এবং এই জায়গাগুলো পূরণ হলে সন্ত্রাসের
রাজ্য কায়েম থেকে বিরত থাকবে, আধিপত্য বিস্তার থেকে বিরত থাকবে এবং পরিপাটিপূর্ণ পরিমার্জিত ব্যক্তিদের সমারোহ ঘটবে বিএনপির মাধ্যমে সংসদ ভবনে, সংসদে, এবং আমরা একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।